কিন্তু তারপরেই হঠাৎ কিছু একটা ওর কানে এলো, আর তখনই সে অস্ফুট শব্দে চেঁচিয়ে উঠল, না না না। সে দ্রুত ছুটে গেল পেছনের ঘরে। চোখের নিমেষে আমিও গেলাম ওর পেছন পেছন। কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে যে দৃশ্য দেখলাম সেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। দেখলাম বাগানের দিকের জানলাটা হাট করে খোলা, আর তার ঠিক পাশেই রক্তাক্ত ব্যান্ডেজ মাথায় দাঁড়িয়ে রয়েছে স্বয়ং শার্লক হোমস। হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজ্যোতি, আর আপনারা শুনছেন থ্রিলার নাইট, বাংলা সাহিত্যের নতুন ঠিকানা। আজ আমাদের নিবেদন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ইলাস্ট্রিয়াস ক্লায়েন্ট। আজ শার্লক হোমসের ভূমিকায় রয়েছে আপনাদের সকলের প্রিয় ব্রতদীপ। গল্প পাঠে অর্থাৎ ডক্টর ওয়াটসনের ভূমিকায় রয়েছি আমি, এবং অন্যান্য চরিত্রে দ্রোণবীর, রনিত, তৃণা, ঋতিকা, অভিক, শুভজিৎ এবং আবির। তাহলে শুরু করা যাক। মাই ডিয়ার ওয়াটসন, কিছু মনে করো না। তুমি তো জানোই আমার কেসগুলো এতটাই কনফিডেন্সিয়াল হয় যে সেই বিষয়ে লেখা মানে বুঝতেই পারছো। আমার কিংবা আমার ক্লায়েন্ট কারো ক্ষেত্রে কিন্তু বিষয়টা খুব একটা সুখকর নয়। তবে হ্যাঁ, এখন তুমি চাইলে লিখতেই পারো। কথাটা বলল শার্লক হোমস। গত কয়েক বছরের মধ্যে শার্লকের কাছে এই নিয়ে প্রায় 12-10 অনুমতি চেয়েছি লেখাটা প্রকাশের জন্য, কিন্তু ও অনুমতি দেয়নি। অবশেষে 10বার অনুমতি চাওয়ার পর অনুমতি মিলল। টার্কিশ বা তা আমারও শার্লকের ভীষণ প্রিয়। স্নানের পর ড্রয়িং রুমে বসে পাইপ টানবার সময় এমন একটা আমেজ আসে শার্লকের মেজাজে, তখন সে খানিকটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো আচরণ করতে শুরু করে। মানে অন্যান্য সময় যেমন অসামাজিক থাকে তেমনটা একেবারেই নয়। এমনই একদিন নর্থাম্বারল্যান্ড এভিনিউয়ের ওপরতলায় পাশাপাশি দুটি কোচে বেশ আয়েশ করে চাদর মুড়ি দিয়ে বসে থাকার সময় শুরু হয় এই অত্যাশ্চর্য কাহিনী। তারিখটা 3রা সেপ্টেম্বর 1902। আমি সামান্য কৌতূহলের বসেই ওকে জিজ্ঞেস করেছিলাম, হাতে এখন নতুন কোনো কেস আছে নাকি? জবাবে চাদরের ভেতর থেকে একটা হাত বাড়িয়ে পাশে ঝোলানো কোর্টের পকেট থেকে একটা খাম টেনে নিয়ে শার্লক বলল, অদ্ভুত ব্যাপার, বুঝলে ওয়াটসন। হয় কোনো আকাট মূর্খ, আর না হয় সত্যি জীবন মরণের প্রশ্ন। চিঠিতে যেটুকু লেখা আছে তার বেশি আর কিছুই জানি না। চিঠিটা লেখা হয়েছে আগের দিন সন্ধ্যায় কার্লটন ক্লাব থেকে। তাতে লেখা, স্যার জেমস ডেমারির পক্ষ থেকে মিস্টার শার্লক হোমসকে অনেক শুভেচ্ছা। আগামীকাল বিকেল 4:30-র সময় তিনি মিস্টার হোমসের সঙ্গে দেখা করতে আসবেন, এবং মূলত যে বিষয়ে তিনি আলোচনা করতে চান তা অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। সুতরাং মিস্টার হোমস যেন দয়া করে তার মূল্যবান সময় স্যার জেমসকে দেন, এবং তিনি যে রাজি হয়েছেন সেটা যেন কার্লটন ক্লাবে ফোন করে জানিয়ে দেন। শার্লক বলল, ওয়েল, রাজি আমি হয়েছি ওয়াটসন, ফোনেও জানিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, এই ড্যামারি লোকটাকে তুমি চেনো? চিঠিটা শার্লককে ফেরত দিয়ে বললাম, হ্যাঁ, ওই নাম শুনেছি, অনেকেই তো তাকে চেনেন। তবে আমি আরেকটু বেশি শুনেছি। যেসব বিষয় লন্ডনের নিউজ পেপারে পর্যন্ত প্রকাশ পায় না, এমন অনেক সেন্সিটিভ বিষয় সুষ্ঠুভাবে মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে তার যথেষ্ট সুনাম রয়েছে ওয়াটসন। হয়তো তোমার মনে থাকবে, হ্যামারফোর্ড উইল কেসে স্যার জর্জ লুইসের সঙ্গে উনি নেগোশিয়েট করেছিলেন, কিন্তু ভদ্রলোকের কূটনীতিক দিকেও যথেষ্ট সুনাম আছে। সুতরাং ধরে নেওয়া যেতে পারে কেসটা নেহাত মন্দ নয়। বিপদে পড়েই এই চিঠিটা তিনি লিখেছেন এবং আমাদের সাহায্য চেয়েছেন। আমাদের? উনি চিঠি তো লিখেছেন তোমাকে? ওয়াটসন, এটা রাগ অভিমানের সময় নয়। এই কেসে আমার তোমাকে প্রয়োজন। অবশ্য তুমি যদি আমায় সাহায্য করতে রাজি থাকো। সে কি, নিশ্চয়ই করব। আর তাছাড়া তোমায় সাহায্য করতে পারলে আমার ভালোই লাগবে। মাই ডিয়ার ওয়াটসন, তাহলে সেই কথাই রইল। ঠিক বিকেল 4:30।
তার আগে পর্যন্ত আমরা বিষয়টা মাথা থেকে সরিয়ে রাখতে পারি। সেই সময় আমি কুইন অ্যানি স্ট্রিটে নিজের আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকতাম। তবে নিছক কৌতূহল ধরে রাখতে না পেরে সময়ের একটু আগেই এসে পৌঁছালাম বেকার স্ট্রিটে শার্লক হোমসের ডেরায়। ঘড়ি ধরে ঠিক 4:30 সময় এলেন কর্নেল স্যার জেমস ড্যামেরি। আলাদা করে আর তার বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই, কারণ তাকে প্রায় সবাই চেনে। পরিষ্কার করে কামানো গাল, ফিটফাট পোশাক, সর্বোপরি তার সৎ স্বভাব এবং কোমল কিন্তু ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠস্বরের জন্যই তিনি লোক সমাজে পরিচিত। তার ঠোঁটে সবসময় একটা মিষ্টি হাসি লেগে আছে। তার চকচকে টপ হ্যাট, কালো ফ্রক, কোট, এমনকি কালো শার্টিন টাইয়ের মধ্যে লাগানো মুক্তোর পিন থেকে শুরু করে পালিশ করা জুতোর ওপরে ল্যাভেন্ডার রঙের কভার পর্যন্ত সব কিছুতেই ফুটে উঠছিল পোশাকের প্রতি তার নিখুঁত যত্ন। তার আবির্ভাবে ঘরে যেন একটা অদ্ভুত দীপ্তি খেলে গেল। আমাকে দেখে বিনীত অভিবাদন জানিয়ে তিনি বললেন, যাক, ডক্টর ওয়াটসন এখানে আছেন দেখে খুশি হলাম। অবশ্য মনেই হচ্ছিল আপনি এখানে থাকবেন। এই কেসে আপনার সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন পড়বে ডক্টর। কি জানেন মিস্টার হোমস, আমরা এমন একজন লোকের মুখোমুখি হতে চলেছি যার মতো হিংস্র ও বিপজ্জনক লোক এই গোটা ইউরোপে আর একটাও নেই। কোনো কিছুতেই তাকে আটকানো যায় না। এই ধরনের উপাধি এর আগে যাদের নামের আগে বসেছে তাদের সঙ্গে ইতিমধ্যে আমার আলাপ করার সৌভাগ্য হয়েছে স্যার জেমস। আচ্ছা, আপনি ধূমপান করেন তো? নো থ্যাঙ্কস। বেশ, আমি পাইপ ধরালে আশা করি আপনি কিছু মনে করবেন না। না না, কোনো প্রবলেম নেই। যাই হোক, যেটা বলছিলাম, প্রফেসর জেমস মরিয়ার্টি কিংবা কর্নেল সেবাস্টিয়ান মোরানের কথা তো আপনি জানেন বোধহয়। তা আপনার এই লোক যদি তার চেয়েও বেশি সাংঘাতিক হয় তাহলে তার সঙ্গে সাক্ষাৎ তো করতেই হচ্ছে। তার নাম কি লোকটার? আপনি কি ব্যারন গ্রুনারের নাম শুনেছেন? ব্যারন গ্রুনার? ও, ইউ মিন শি অস্ট্রিয়ান মার্ডারার? মিস্টার হোমস, আপনাকে ফাঁকি দেওয়া সত্যিই অসম্ভব। হ্যাঁ, সেই ব্যারন গ্রুনার। তবে তাকে আপনি এর মধ্যেই মার্ডারার বলে সাব্যস্ত করে ফেলেছেন। না দেখুন, গোটা ইউরোপ জুড়ে যে সমস্ত অপরাধ হয় তার খুঁটিনাটি খতিয়ে অনুসন্ধান করাই তো আমার কাজ। আর তাছাড়া আগে যা ঘটেছিল সেটা পড়ার পর তো কারণ মনে এই নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। নেহাত আইনের কিছু টেকনিক্যাল লিগ্যাল পয়েন্টস আর একটা সাক্ষীর সন্দেহজনক মৃত্যুর জন্যই লোকটা বেঁচে গেল। ইনফ্যাক্ট স্প্লুগেন পাসে যে দুর্ঘটনায় তার স্ত্রী মারা গিয়েছিল, আই এম ডেফিনেটলি শিওর ওটা ওই করেছিল। আর আমি এও জানতাম যে সে ইংল্যান্ডে এসেছে এবং আজ না হোক কাল আমায় ওকে নিয়ে কাজ করতেই হবে। ওয়েল, এবার ব্যারন গ্রুনার কি করেছে সেটা জানা প্রয়োজন। আশা করি আগের সেই পুরনো ঘটনার জন্য আপনি আসেননি। না মিস্টার হোমস, বিষয়টা তার থেকেও অনেক বেশি গুরুতর। অপরাধের প্রতিশোধ নেওয়া গুরুত্বপূর্ণ আমি জানি, কিন্তু অপরাধ হওয়ার আগেই সেটাকে থামিয়ে দেওয়া তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি হয়তো বুঝতে পারছেন মিস্টার হোমস, চোখের সামনে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটতে দেখা, একটি নৃশংস পরিস্থিতি তৈরি হতে দেখা, ইনফ্যাক্ট তার শেষ পর্যন্ত ঠিক কী হতে পারে সেটা বুঝতে পেরেও সেটাকে যখন থামানোর কোনো উপায় থাকে না, তখন এর চেয়ে দুঃস অবস্থার কিছু হতে পারে মিস্টার হোমস? সম্ভবত না। তাহলে আপনি নিশ্চয়ই সেই ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হবেন যার হয়ে আমি আজ এখানে এসেছি। ও, আই সি। না মানে আপনি যে কারোর হয়ে এখানে এসেছেন সেটা এতক্ষণ বুঝতে পারিনি। আসল ক্লায়েন্ট তাহলে কে? আই মাস্ট বেগ ইউ মিস্টার হোমস, এই বিষয়ে আমায় আর কিছু না জিজ্ঞেস করলেই আমি খুশি হব। তিনি একজন সম্মানীয় ব্যক্তি। তার নাম যেই কেসে জড়াবে না এই কথা আমি তাকে দিয়ে এসেছি। তিনি অত্যন্ত সৎ একজন মানুষ। তার যে কোনো খারাপ উদ্দেশ্য নেই এইটুকু আপনাকে আমি কথা দিতে পারি। তবে তিনি নিজের পরিচয় গোপন রাখতে চান। মিস্টার হোমস, আপনি আপনার পারিশ্রমিক নিয়ে একটুও চিন্তা করবেন না। আপনার যা প্রয়োজন উনি তাই দেবেন, আর আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজও করতে পারবেন। এক্ষেত্রে আশা করি আপনার আর ক্লায়েন্টের নাম জানার কোনো প্রয়োজন পড়বে না স্যার। দেখুন, তাহলে আমাকে ক্ষমা করবেন। আসলে যে কোনো কেসের ক্ষেত্রেই আমি রহস্যটা একদিকে রাখতেই বেশি পছন্দ করি। দুই দিকই রহস্যময় হয়ে উঠলে বিষয়টা একটু কনফিউজিং হয়ে দাঁড়ায়।
সুতরাং স্যার জেমস, আই এম সরি, বাট কেসটা আমি নিতে পারবো না। এই কথা শুনে তিনি ভীষণ বিচলিত হয়ে পড়লেন। মুহূর্তের মধ্যে তার মুখ হতাশায় কালো হয়ে গেল। তিনি বললেন, আপনি বোধহয় আপনার সিদ্ধান্তের ফল বুঝতে পারছেন না মিস্টার হোমস। বড্ড বিপদে ফেলে দিলেন আমায়। কারণ আমি জানি, আমি যদি আপনাকে সত্যিটা বলতে পারতাম তাহলে আপনি এই কেসটা অবশ্যই নিতেন। কিন্তু প্রতিশ্রুতি মিস্টার হোমস, আমি যে প্রতিশ্রুতিবদ্ধ, তাও কমপক্ষে যা বলা সম্ভব সেটা কি আপনাকে বলতে পারি? হ্যাঁ, সে বলতেই পারেন, কিন্তু আমি কোনো কথা দিতে পারছি না। ঠিক আছে, তাই হবে। আপনি নিশ্চয়ই জেনারেল দ্য মার্ভিলের নাম শুনেছেন, তাই না? খাইবার পাস বিখ্যাত সেই দে মার্ভেলে? হ্যাঁ মিস্টার হোমস, আপনি ঠিকই ধরেছেন। তবে তার একটা মেয়ে রয়েছে, ভায়োলেট দি মার্ভিল। সুন্দরী, শিক্ষিত, রুচিশীল এবং মার্জিতা। বয়স কম, টাকা পয়সাও প্রচুর। মানে বলা যায় সব দিক দিয়েই মেয়েটি সত্যি অসাধারণ। তাকে আমরা এই দানবের হাত থেকে বাঁচাবার চেষ্টা করছি। তার মানে মিস ভায়োলেটের উপর ব্যারন গ্রুনারের প্রভাব আছে বলছেন? প্রভাব? হ্যাঁ, প্রভাবই বটে। ভালোবাসার প্রভাব। মেয়েটা ওই শয়তানটাকে অন্ধের মতন ভালোবাসে মিস্টার হোমস। আপনি শুনেছেন কিনা জানি না, তবে লোকটা বেশ সুদর্শন। আচার আচরণ অত্যন্ত আকর্ষণীয়। শান্ত কণ্ঠস্বর। একটা অদ্ভুত আকর্ষণীয় ব্যক্তিত্ব আছে লোকটার। শুনেছি নারীদের ওপর তার প্রভাব যথেষ্টই, এবং প্রতিবারই সেই প্রভাবের সুযোগ নিয়েছে সে। কিন্তু মিস ভায়োলেট দে মার্ভেলে এর মতো মেয়ের সঙ্গে এই লোকের আলাপ হলো কিভাবে? আলাপটা হয়েছে ভূমধ্যসাগরে জাহাজে ভ্রমণের সময়। অনেকেই সেই জাহাজে ছিল, কিন্তু কেউই তখন ব্যারনের আসল রূপটা বুঝতে পারেনি। কিন্তু যখন বুঝলো, তখন অনেকটাই দেরি হয়ে গেছে। শয়তানটা মেয়েটাকে টার্গেট করলো, আর এমনভাবে মোহগ্রস্ত করে ফেললো যে এখন মিস ভায়োলেট তাকে ছাড়া আর কিছুই ভাবতে পারে না। তার বিরুদ্ধে একটা শব্দও সে শুনতে রাজি নয়। এই অন্ধ আসক্তি দূর করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে মিস্টার হোমস, কিন্তু সবই ব্যর্থ হয়েছে। সামনের মাসেই ওই শয়তানটাকে নাকি ও বিয়ে করবে। ব্যারন ছাড়া ওর দুনিয়া নাকি অন্ধকার। ভাবতে পারছেন? বাবা, এত প্রেম! আচ্ছা, সে কি অস্ট্রিয়ার সেই ঘটনার কথা জানে? জানে মিস্টার হোমস। ইনফ্যাক্ট সে নিজে মিস ভায়োলেটকে পুরোটা বলেছে, কিন্তু এমনভাবেই বলেছে যেন সে নির্দোষ এবং নিষ্ঠুরভাবে অভিযুক্ত। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? মিস ভায়োলেট তার কথাকেই চূড়ান্ত সত্য বলে ধরে নিয়েছে। সে আর কারো কথা শুনতেই রাজি নয়। মেয়েটির বাবা আমাকে লিখেছেন যে তিনি এই বিয়েতে সম্মতি দিতে অস্বীকার করেছেন। তবে মেয়েটি সম্পূর্ণ স্বাধীন এবং তার নিজস্ব আয়ও আছে। সুতরাং বুঝতেই পারছেন, তাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। বিপদ যে গুরুতর সেটা বুঝতেই পারছি, কিন্তু স্যার জেমস, আপনি এখন আমায় ঠিক কি করতে বলছেন? যে করেই হোক এই বিয়ে আটকান মিস্টার হোমস। ওকে, কিন্তু আমার কেন করা উচিত? মানে আমি কেন? পুলিশকেও তো জানাতে পারতেন। জানিয়েছি মিস্টার হোমস, পুলিশ কিছুই করতে পারেনি। সব রকম চেষ্টা করা হয়েছে, তবে কোনো কিছুতেই কিন্তু তেমন কোনো কাজ হয়নি। অবশেষে আর কোনো উপায় না পেয়েই আপনার কাছে এসেছি। আমি জানি আপনার বুদ্ধির কাছে বড় বড় শয়তানও মাথা নত করে। আপনি চাইলে নিশ্চয়ই এর একটা উপায় বের করতে পারবেন। ওকে, আপনার এই কেসটা আমি নিতে পারি, তবে লোকটি কিন্তু খুবই ডেঞ্জারাস। ও যদি কোনোভাবে জানতে পারে যে আমরা এই কেসে ইনভলভ, সেক্ষেত্রে মেয়েটির জীবনহানির আশঙ্কাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না স্যার জেমস। জানি মিস্টার হোমস, ওই শয়তানের পক্ষে সবই করা সম্ভব। তবে আপনার ক্লায়েন্ট এই বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং তিনি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। জীবনে আমি অনেক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছি। এই লোক কিন্তু তাদের চেয়ে কোনো অংশে কম ভয়ঙ্কর নয়। হ্যাঁ, মানছি ঝুঁকি আছে, তবে আমার নাম শার্লক হোমস। অলরাইট স্যার জেমস, আপনার এই কেসটা আমি নিচ্ছি। স্যার জেমস দেখলাম মুহূর্তের মধ্যে উঠে দাঁড়িয়ে পড়লেন। তার মুখে তখন উত্তেজনার ছাপ স্পষ্ট। তিনি বললেন, থ্যাংক ইউ মিস্টার হোমস, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো জানেন না আপনি ঠিক কত বড় উপকার করলেন। যদি আমরা এই বিয়ে ঠেকাতে পারি, তাহলে আমার ক্লায়েন্ট সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবেন। কিন্তু একটা রিকোয়েস্ট মিস্টার হোমস, প্লিজ এই কথাগুলো যাতে বাইরে কোনোভাবে জানাজানি না হয়। বেশ, তাই হবে। আচ্ছা, আর একটা কথা,
মিস মার্ভিলে কি জানেন যে তার বাবা এই বিয়ের বিপক্ষে? জানে। আমার ক্লায়েন্ট তাকে একটি দীর্ঘ চিঠি লিখেছিলেন। সেখানে ওনার সমস্ত যুক্তি, অনুরোধ, এমনকি হুঁশিয়ারিও ছিল, কিন্তু তাতে কিছুই বদলায়নি। তাহলে আমাদের অন্য পথ খুঁজতে হবে। শার্লক উঠে দাঁড়ালো। তার চোখে তখন দৃঢ় সংকল্পের ঝিলিক স্পষ্ট। অতিরিক্ত শান্ত দেখাচ্ছে তাকে। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর হঠাৎ করেই স্যার জেমসের দিকে ঘুরে বলল, There is no argument in the world that can convince a woman who is blind in love, Sir James. জানি মিস্টার হোমস, আমাদের ভয় তো ঠিক এটাই। আচ্ছা, তার কি খুব ক্লোজ কোনো ফিমেল ফ্রেন্ড আছে যার কথায় সে কোনোভাবে ইনফ্লুয়েন্স হতে পারে? না, কেউই নেই। এই প্রেমের সম্পর্ক শুরু হওয়ার পর থেকেই সে নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছে। Well, তাহলে আমাদের অন্য উপায় খুঁজতে হবে। ঠিক আছে, দেখছি কি করা যায়। মুহূর্তের মধ্যে আবার স্যার জেমসের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে হোমসের হাত দুটো ধরে বললেন, থ্যাংক ইউ মিস্টার হোমস, থ্যাংক ইউ। আমি জানি আপনি নিশ্চয়ই কোনো উপায় বের করতে পারবেন। আপনার উপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে। বেশ বেশ। আচ্ছা, কেসের ব্যাপারে যোগাযোগ করব কিভাবে? কার্লটন হোটেলে ফোন করলেই আমায় পাবেন। আর কোনো দরকার হলে এই প্রাইভেট নাম্বারে আমাকে ফোন করতে পারেন। এই কার্ডটা রাখুন প্লিজ। আর ব্যারনের ঠিকানা? কিংস্টনের কাছে, ভার্নন লজে। বেশ বড় বাড়ি। ব্ল্যাক মার্কেটে কয়েকটা লেনদেনে ভাগ্য খুলে যাওয়ায় সে এখন বেশ অবস্থাপন্ন লোক। আচ্ছা, এই ব্যারন গ্রুনারের সম্পর্কে আর কোনো তথ্য দিতে পারবেন? খুব বিলাসবহুল জীবনযাপন করে, দেদার টাকা ওড়ায়, ঘোড়ার দারুণ ভক্ত। হ্যালিংহামে কিছুদিন পোলো খেলেছিল, কিন্তু প্রাগের ঘটনাটা ছড়িয়ে পড়ার পর সেটা সে ছেড়ে দিতে বাধ্য হয়। আর হ্যাঁ, প্রচুর বই ও ছবি সংগ্রহ নেশাও আছে। এছাড়াও আরও অনেক আর্টিস্টিক বিষয় নিয়েও তার চর্চা রয়েছে। আমি তো এও শুনেছি যে চীনা বাসনপত্র নিয়ে তার অগাধ জ্ঞান। এই বিষয়ে একটা বইও লিখেছে সে। জটিল চরিত্র, সন্দেহ নেই। আসলে আসলে কি জানেন স্যার জেমস, সব বড় বড় ক্রিমিনালদের মধ্যেই এই ধরনের কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমার পুরনো বন্ধু চার্লি পিস বেহালা বাজাতো তুখর। ওয়েনরাইটও সামান্য শিল্পী ছিল না, আর মরিয়াটির কথা তো ছেড়েই দিন। যাই হোক, আপনার মক্কেলকে বলবেন আমি ব্যারন গ্রুনারের উপর নজর রাখছি। এর বেশি এক্ষুনি কোনো কথা দিতে পারছি না, তবে হ্যাঁ, আমার নিজের কিছু সোর্স রয়েছে। আশা করি সেগুলোকে কাজে লাগিয়ে কেসটা নিয়ে নতুন করে এগোনো যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তাহলে আজকে উঠি মিস্টার হোমস। আশা করি আবার দেখা হবে। নিশ্চয়ই। শার্লকও আমার সঙ্গে করমর্দনের পর স্যার জেমস বিদায় নিলেন। তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই শার্লক তার প্রিয় ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে গম্ভীরভাবে খানিকক্ষণ বসে রইল। তারপর হঠাৎ নীরবতা ভেঙে বলল, ওয়াটসন, কি মনে হচ্ছে বলো তো? এনি সাজেশন? আমার মনে হচ্ছে শার্লক, মেয়েটির সাথে তোমার একবার দেখা করে কথা বলা দরকার। মাই ডিয়ার ওয়াটসন, মেয়েটির নিজের বাবা যেখানে বোঝাতে অক্ষম, সেখানে আমার মতো একজন অচেনা লোক কিছু করতে পারবে বলে মনে হয় কি? না 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 ওয়াটসন, এইভাবে হবে না। অন্যভাবে চেষ্টা করতে হবে। রাইট, শেনউইল জনসনকে মনে হচ্ছে এবার আমাদের কাজে লাগবে। শার্লক হোমসের কর্মজীবনের একেবারে শেষের দিকে আবির্ভাব ঘটেছিল এই সিনোয়েল জনসনের। এই জন্যই তার সম্পর্কে কোনো লেখা আমার জার্নালে লেখা হয়নি। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিক থেকেই সে শার্লকের কাছে বেশ গুরুত্বপূর্ণ একজন সাকরেদ হয়ে উঠেছিল। তবে লোকটা নিজে খুব একটা সুবিধের নয়। পারখাস্টে 2বার জেল খেটেছে, কিন্তু পরবর্তীতে তার বিবেকবোধ জাগে এবং লোকটা পাল্টে যায়। পরে কাজের সূত্রে ও শার্লকের সঙ্গে যুক্ত হয়। লন্ডনের হিউজ ক্রিমিনাল আন্ডারওয়ার্ল্ডের প্রায় সমস্তটাই ছিল নখদর্পণে। ওখানকার সমস্ত খবরাখবর, খুঁটিনাটি সমস্তটা শার্লকের কাছে এনে দেওয়াই ছিল ওর প্রধান কাজ। পুলিশের হয়ে কাজ করলে হয়তো আগেই ওর সব কুকীর্তি ফাঁস হয়ে যেত, কিন্তু শার্লকের কাছ থেকে কোনো খবর বেরোতো না। কেউ জানতেও পারতো না কে খবর চালান করছে। 2বার জেল খাটার ফলে দাগি আসামি হিসেবে লন্ডনের সমস্ত কুখ্যাত জায়গায় তার অবাধ আনাগোনা ছিল। লোকটার মাথা ও চোখ ছিল তুখর,
ফলে যা দেখতো মুহূর্তের মধ্যে তা থেকে খবর বার করে এনে শার্লককে দিত। তাই শার্লক ঠিক করলো এই সি নোয়েল জনসনকেই সে কাজে লাগাবে। হাতে কিছু অন্য কাজ ছিল বলে শার্লকের সঙ্গে আমি আর থাকতে পারিনি। তাই সারাদিন কি করলো, কোথায় গেল, সেই খবরও আর রাখা হয়নি। সন্ধেবেলা আমরা সিমসনে দেখা করলাম। রাস্তার দিকে একটা জানলার পাশে রাখা ছোট্ট টেবিলে গিয়ে বসলাম দুজন। স্ট্র্যান্ডের চলমান জলস্রোতের দিকে তাকিয়ে শার্লক সারাদিন ঠিক কি কি ঘটেছে সমস্তটা আমায় বলল। জনসন খবরের খোঁজে বেরিয়ে পড়েছে ওয়াটসন। আশা করি এবার একটা লিড পাওয়া যাবে। দেখি আর কোনো নতুন কুকীর্তির সন্ধান পাই কিনা। আচ্ছা শার্লক, তোমার কি মনে হয় যেই মেয়েকে ব্যারেনের কোনো কুকীর্তি শুনিয়েই টলানো যায়নি, তোমার মুখে এই নতুন কুকীর্তির কথা শুনে সে কি আদৌ বিশ্বাস করবে? তা জানি না ওয়াটসন। মেয়েদের মন বোঝা কোয়াইট ইম্পসিবল। তারা খুনটুনকেও মানিয়ে নিতে পারে, কিন্তু অনেক সময় কিছু ছোটোখাটো বিষয়ও মন বিষিয়ে দিতে পারে। ব্র্যাডেন গ্রুনারি তো বলেছিল যে এই দাঁড়াও, তুমি কি ওর সঙ্গে দেখা করেছো নাকি? হ্যাঁ অবশ্যই। ওকে তোমাকে তো বলাই হয়নি। জানো পারছেন না, আমি লোকটার মুখোমুখি বসে চোখে চোখ রেখে দেখতে গেছিলাম ওর দৌড় ঠিক কতটা। জনসনকে ঠিক কি করতে হবে বুঝিয়ে দিয়ে নিজে একটা গাড়ি নিয়ে চলে গেলাম কিংস্টনে। আর বেশ দারুণ মুডেই পেলাম ব্যারেনকে। সে কি তোমায় চিনে ফেলেনি তো? না চিনে ফেলার তো কারণ নেই ওয়াটসন। আমি নিজেই গিয়ে আগে নিজের ভিজিটিং কার্ডটা পাঠিয়ে দিয়েছিলাম। এরকম ভিলেনই দরকার লাইফে, বুঝলে? বরফের মতো ঠান্ডা মাথা, কথাবার্তা একেবারে সিল্কের মতো স্মুথ, যথেষ্ট ফ্যাশনেবল আর গোখরোর মতো বিষাক্ত, সর্বদা ছবল মারার জন্য প্রস্তুত। একটু সুযোগ পেলেই আর কি। তো এই লোকের সঙ্গে টক্কর দিয়েও সুখ, বুঝলে ওয়াটসন? উঁচু জাতের ক্রিমিনাল, অভিজাত অপরাধী। না, লোকটার সঙ্গে কথা বলে বেশ আনন্দ পেলাম, বুঝলে? এমন লোক লাখে একটা মেলে, একম দ্বিতীয়াম। কি হে শার্লক, তুমি তদন্ত করবে কি? তুমি তো তার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। লোকটা প্রশংসা পাওয়ারই যোগ্য ওয়াটসন। তুমি সরাসরি না দেখলে বুঝতে পারবে না তার এই প্রশংসনীয় ব্যক্তিত্ব ঠিক কতখানি। আচ্ছা তারপর দারুণ মুডে পেলে বলছিলে? কিছু মানুষ ভাবে তারা বেড়াল, তখন যদি কাউকে ইঁদুর বলে মনে হয় তখন যেরকম মুড হয় সেরকমই। তবে কি জানো ওয়াটসন, কিছু লোক যখন ওই দারুণ মুডে থাকে তখন তারা অনেক নৃশংস অপরাধীর থেকেও বেশি বিপজ্জনক হয়। তারা আমাকে ওয়েলকাম করার ভঙ্গিটা যদি একবার দেখতে। সে আমাকে দেখে বিনয়ের সুরে বলল, মিস্টার হোমস, আমি জানতাম আপনি একদিন না একদিন নিশ্চয়ই আসবেন। ভায়োলেটের সঙ্গে আমার বিয়েটা ভণ্ডুল করার জন্য নিশ্চয়ই আপনাকে পাঠিয়েছেন। আসুন মিস্টার হোমস, আসুন প্লিজ। একদম ঠিক ধরেছেন। মাই ডিয়ার শার্লক হোমস, শুনুন, অকারণে এত সময় নষ্ট করবেন না। কত কষ্ট করে আস্তে আস্তে একটা রেপুটেশন তৈরি করেছেন, শুধু শুধু কেন খোয়াবেন বলুন তো? এই কেসে কোনোভাবেই আপনি জিততে পারবেন না। তার উপর মাঝখান থেকে খামোকা বিপদ ডেকে আনবেন, শেষে দুর্নামে শেষ থাকবে না। তাই আপনাকে একটা উপদেশ দিই, বুদ্ধিমান হলে আশা করি শুনবেন। এই কেসটা আপনি ছেড়ে দিন, জাস্ট ছেড়ে দিন। হোয়াট আ কোইন্সিডেন্ট। ঠিক এই উপদেশটাই আমিও আপনাকে দিতে যাচ্ছিলাম। দেখুন, আপনার বুদ্ধিমত্তার প্রতি আমার একটা বিশেষ শ্রদ্ধা রয়েছে এবং যেটুকু সময় আপনার কথাবার্তা শুনলাম তাতে শ্রদ্ধাটা বাড়ছে বই কমছে না। সুতরাং আপনাকে খোলাখুলি একটা কথা বলি, আপনার অতীত জীবন নিয়ে কাটাছেড়া করে আপনাকে বিব্রত করার কোনো উদ্দেশ্য আমার নেই। যদি এখানে এই মুহূর্তে সবটা শেষ বলে ধরে নেওয়া যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি এই বিয়ে নিয়ে আর এগোনোর কথা আপনি ভাবেন তাহলে শুধু আপনার এতদিনের নাম ডাক যে ধুলোয় মিশে যাবে তাই নয়, গোটা ইউরোপের এমন কিছু পাওয়ারফুল মানুষ আপনার পেছনে পড়বে যে লন্ডনে আপনার বেঁচে থাকা দায় হয়ে দাঁড়াবে। তাই আপনাকে আমিও একটা উপদেশ দিই, মিস ভায়োলেটকে ছেড়ে দিন। আগে যেসব ঘটনা ঘটিয়েছেন সেসব আমিও জানি আর আপনিও জানেন, আর এখন সেগুলো যদি মিস ভায়োলেটের কানে যায় সেটা কি খুব ভালো হবে মিস্টার ব্যারেন গ্রুনার? বুঝলে ওয়াটসন, ব্যারেনের নাকের নিচের গোপটা কিছুটা ওই আরশোলার সুরের মতো সরু। আমার কথা শুনে সেই গোপ দেখলাম মজায় থরথর করে কেঁপে উঠল। শেষে আওয়াজ করেই হেসে উঠল গ্রুনার। I am sorry.
আই এম সরি মিস্টার হোমস, আমি হাসার জন্য মাপ চাইছি। হাতে একটাও তাস নেই, অথচ এমন ভাব করছেন যেন 4টে টেক্কা নিয়ে বসে আছেন। আর এটা দেখেই না আমি না থাকতে পারলাম না। কিন্তু 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 এটা মানতেই হবে, এই খালি হাতে বিপ্লবের অভিনয়টা আপনার যে ভালো হয়তো কেউ করতে পারতো না। কিন্তু না, এত কাঁচা কাজ আপনার থেকে কোনোভাবে আশা করিনি মিস্টার হোমস। আপনি তো নিজের কল্পনার জগৎ থেকে বেরোতেই পারছেন না মিস্টার। আপনাকে তো বুদ্ধিমান ভাবছিলাম, এত ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স না মিস্টার হোমস, কনফিডেন্স। আর আমার পরম সৌভাগ্য যে ভায়োলেট আমাকে এতটা ভালোবাসে। আমার অতীত জীবনের সব দুঃখজনক ঘটনাই ওকে খুলে বলেছি। আর সঙ্গে এও বলে রেখেছি, বেশ কিছু নিকৃষ্ট রুচির মানুষ আমার সেই সব ঘটনা ওকে বলে ওর মন ভাঙতে আসতে পারে, এবং তাদের যেন উচিত শিক্ষা দেওয়া হয়। বাই দ্য ওয়ে মিস্টার হোমস, আপনি কিন্তু তার মধ্যেই পড়েন। হিপনোটিজম মিস্টার হোমস, হিপনোটিজম কাকে বলে জানেন তো? যাই হোক, না জানলে নিজের চোখে হিপনোটিজম বা সম্মোহনের ব্যবহার দেখতে পারবেন। এক্ষেত্রে আমার ব্যক্তিত্ব দিয়ে সম্মোহন করেছি ভায়োলেটকে। আপনি চাইলে দেখা করে আসতেই পারেন। তার বাবার কথার অবাধ্য সে খুব একটা হয় না, ওই একটা ব্যাপার ছাড়া। আসলে আমাকে খুব ভালোবাসে মেয়েটা। আর ভালোবাসবি না কেন বলুন তো? আমাকে কি ভালো না বেশে পারা যায় মিস্টার হোমস? কি বলেন? যাই হোক, আপনি যান, দেখা করুন, তবে কর্মফল হাতে নাতেই পাবেন, এইটুকু আপনাকে আমি আশ্বাস দিতেই পারি। অল দ্য বেস্ট। বর্জন, এরপর তো আর কথা চলে না। মনে হলো চুপচাপ সরে পড়াই ভালো। তো আমি সবে উঠে দরজার হাতলে হাত রাখতে যাব, এমন সময় ডাক এলো পেছন থেকে। মিস্টার হোমস, ফরাসি গুপ্তচর লাবরুনের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। লাবরুনের কি পরিণতি হয়েছিল জানেন তো? যতদূর জানি মামারাতে জেলার কিছু লোক তাকে মেরে পঙ্গু করে দিয়েছিল। একদম ঠিক। অথচ দেখুন, হোয়াট আ কোইন্সিডেন্ট, তার ঠিক 1 সপ্তাহ আগেই সে হঠাৎ আমার কাছে এই বিষয়ে খোঁজ খবর করতে এসেছিল। সুতরাং আপনার ভালোর জন্যই বলছি মিস্টার হোমস, কেসটা আপনি ছেড়ে দিন। আমাকে নিয়ে তদন্ত করার ফল খুব একটা ভালো হয় না। অনেকেই সেটা বুঝেছে। আপনিও যত তাড়াতাড়ি বুঝবেন ততই আপনার মঙ্গল। আশা করি কথাটা ভেবে দেখবেন। গুড বাই মিস্টার হোমস, ভালো থাকবেন। এই হলো আজকের পুরো ঘটনা ঘটছেন। অত্যন্ত বিপজ্জনক। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় কি জানো? ওর কথাবার্তায় বা আচার আচরণে তুমি ঘুণাক্ষরেও টের পাবে না ও ঠিক কী করতে চলেছে। আচ্ছা শার্লক, এই কেসটায় তোমার ইন্টারফেয়ার করার কি খুব দরকার আছে? মানে ভায়োলেটকে ব্যারেন যদি বিয়েও করে তাতে কি যায় আসে? যায় আসে ওয়াটসন, যায় আসে। যেহেতু আমি নিশ্চিত যে সে নিজের শেষ স্ত্রীকে খুন করেছে, সুতরাং যায় আসে। আর তাছাড়া ক্লায়েন্টের কাছে তো উত্তর দিতেই হবে। যাই হোক, তুমি কফিটা শেষ করো, তারপর চলো বাড়ি যাই। জনসন হয়তো এতক্ষণে খবর নিয়ে রওনাও দিয়েছে। কোনো মতে কফি শেষ করে আমি আর শার্লক রওনা দিলাম বেকার স্ট্রিটের উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে দেখা হলো সিনোয়েল জনসনের সাথে। লাল মুখ, প্রকাণ্ড চেহারা, গোটা গায়ে দাঁত হাজার ছাপ স্পষ্ট। তবে ওর অপরিসীম ধূর্ততার প্রমাণ দিচ্ছে ওর কালো এবং চকচকে দুটো চোখ। ওর ঠিক পাশেই বসেছিল একটি ছিপছিপে চেহারার মেয়ে, গায়ের রং চাপা। নিজের হাতটা দুলিয়ে মেয়েটির দিকে ইঙ্গিত করে জনসন বলল, মিস্টার হোমস, ও মিস কিটি উইন্টার। আমার ধারণা ও আপনাকে অনেকটাই সাহায্য করতে পারবে। আপনার চিঠি পাওয়ার 1 ঘন্টার মধ্যেই ওকে আমরা খুঁজে পেয়েছি। মেয়েটি বলল, আমাকে খুঁজে পাওয়া খুবই সহজ। লন্ডনের মতো নরকে কোথায় আর লুকিয়ে থাকবো? সিনওয়েল তো আমার ঠিকানা জানে, আমরা অনেক পুরনো বন্ধু। তা শুনলাম আপনি নাকি ওই শয়তান ব্যারেন গ্রুনারকে খুঁজছেন মিস্টার হোমস। হ্যাঁ, তা খুঁজছি বটে। এই ব্যাপারে আপনি কোনো সাহায্য করতে পারবেন? সাহায্য? সে যেখানে থাকার যোগ্য তাকে যদি সেখানে পৌঁছে দিতে পারি,
তাহলে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো মিস্টার হোমস। আমি লক্ষ্য করলাম কথাটা বলতে বলতে তার চোখে মুখে এক তীব্র ঘৃণার ছাপ ফুটে উঠছিল। নিজেকে সামলে একটু থেমে সে বলল, আমার অতীত নিয়ে কাটাছেঁড়া করবেন না মিস্টার হোমস, লাভ নেই। তবে আজ আমি যতটা নিচে নেমেছি সেখানে আমাকে নামিয়েছে এই এই ব্যারেন এডেলবার্ট গ্রুনার। আমি যদি তাকে টেনে হিচড়ে নরকের এই জ্বলন্ত লাভায় এনে ফেলতে পারতাম, যে লাভার মধ্যে সে আমাকে, আমার মতো আরও অসংখ্য মেয়েকে পাঠিয়েছে, তাহলে হয়তো শান্তি পেতাম। আচ্ছা, তার এখনকার পরিস্থিতি আপনি কতটা জানেন? হ্যাঁ, সিনভেল আমাকে বলেছে একটা বোকা মেয়ে নাকি ওর ফাঁদে পা দিয়েছে শুনলাম, আর আপনি সেই বিয়েটা বন্ধ করতে চান। এই শয়তানটার অতীত জীবন সম্পর্কে আপনি অনেকটাই জানেন, আর তাই হয়তো চাইছেন না যে একটা ভালো বুদ্ধিমতী মেয়ে শেষ হয়ে যাক। হ্যাঁ, কিন্তু সেই মেয়ের তো বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে। অন্ধের মতো ভালোবাসে ব্যারনকে, কোনো কিছুকেই তো তেমন পাত্তা দিচ্ছে না। বউকে খুন করার ঘটনাটা বলেছেন? ওর মতে এসবই নাকি মিথ্যে। তাহলে ওর সামনে প্রমাণগুলো আপনি তুলে ধরছেন না কেন? হ্যাঁ, সেটাই তো করতে চাই। তাই এই ব্যাপারে আপনি আমাদের কতটা সাহায্য করতে পারবেন? প্রমাণ তো আমি নিজেই। আমি গিয়ে যদি ওর সামনে বলি যে লোকটা কিভাবে আমাকে দিনের পর দিন ব্যবহার করেছে, তাহলে হয়তো কাজ হতে পারে। বেশ, একবার চেষ্টা করে দেখা যেতেই পারে। তবে ব্যারনের সব কুকীর্তি শোনার পরেও যে মেয়ে তাকে ক্ষমা করে দিতে পারে, মনে হয় না সে আর এই প্রসঙ্গ নিয়ে নতুন করে কিছু বলবে। না মিস্টার হোমস, সব কথা যে ভায়োলেটকে সে বলেনি এই কথা আমি হলফ করে বলতে পারি। আপনারা যে খুনের কথা শুনেছেন সেটা ছাড়াও আরও বেশ কয়েকটা খুনের সময় আমি ওর সঙ্গে ছিলাম। জানেন মিস্টার হোমস, অদ্ভুতভাবে সব কথাই সে আমাকে বলতো, তবে আজ বলতে দ্বিধা নেই। ব্যাপারগুলো সেই সময় আমার মনে কোনো রকম দাগ কাটেনি। আসলে ওকে আমি অন্ধের মতো ভালোবাসতাম, অন্ধের মতো, ঠিক যেমন এখন ভায়োলেট বাসছে। কিন্তু একটা ব্যাপার সেই সময় আমাকে ভেতর থেকে নাড়া দিয়েছিল। সেদিন মদ খেয়ে নিজের সেন্সে ছিল না বলেই হয়তো জিনিসটা আমাকে দেখিয়ে ফেলেছিল গ্রুনার। একটা বাদামি চামড়ায় বাঁধানো বই, তালা দেওয়া। বইয়ের বাইরের মলারটা সোনালি। কিসের বই? বলছি মিস্টার হোমস, মানুষ যেমন ফড়িং বা প্রজাপতি সংগ্রহ করে, এই লোকটা তেমনি নারী সংগ্রহ করে, এবং এই নিয়ে তার গর্বের কোনো শেষ নেই। ছি! যাই হোক, সব সে ওই বইতে জমিয়ে রাখে। সারা জীবনে যত মেয়ের সর্বনাশ করেছে তাদের প্রত্যেকের নাম, ছবি সহ সমস্ত কিছু ওই বইতে আছে। বিশ্বাস করুন, এত জঘন্য নোংরা বই যে কোনো মানুষের কাছে থাকতে পারে তা শুধু আমি কেন, আপনি কেউই কোনো দিনও ভাবতে পারবো না। সুতরাং বুঝতেই পারছেন মিস্টার হোমস, ব্যারেন গ্রুনারের জন্য এটা একদম উপযুক্ত বই। যদিও এই বইয়ের লেখা জেনে আপনার কোনো লাভ নেই, কারণ এই বই আপনার কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না। আর যদিও বা আসে, তাহলেও এই বই আপনার পক্ষে পাওয়া সম্ভব নয়। বইটা কোথায়? এখন কোথায় আছে কি করে বলি বলুন তো? 1 বছর হয়ে গেছে ওকে ছেড়ে এসেছি। তখন কোথায় রাখতো জানতাম। লোকটা এমনিতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো। প্রথমবার ওটা দেখেছিলাম ভেতরের পড়ার ঘরে, ওই পুরনো আলমারি ড্রয়ারে। এখনো হয়তো সেখানেই রয়েছে। আচ্ছা, আপনি ওর বাড়িটা চেনেন তো? শুধু বাড়ি নয়, আমি ওর স্টাডি অবধিও গিয়েছিলাম। তার মানে আজ সকালে কেস হাতে পেলেও আপনি দেখছি অনেক দূর এগিয়ে গেছেন। যাক, এতদিনে মনে হচ্ছে গ্রুনারের মোকাবেলা একজন যোগ্য প্রতিদ্বন্দ্বীর সাথেই হচ্ছে। বাইরের স্টাডিতে তার কিছু চীনা জিনিসপত্র আছে। জানলার মাঝখানে একটা বড় কাচের ক্যাবিনেট আছে, আর তার ডেস্কের ঠিক পিছনে একটা দরজা রয়েছে, যেটা দিয়ে তার ভিতরে স্টাডিতে যাওয়া যায়। ওই ছোট ঘরটাতে সে তার নিজের যাবতীয় দরকারি জিনিসপত্র রাখে, তবে চুরির ভয় ওর নেই। দেখুন, ব্যারেন আর যাই হোক ভীতু নয়। তাছাড়া ওর বাড়িতে একটা লুকানো ঘণ্টা রয়েছে, চোর ঢুকলেই বেজে ওঠে।
অবশ্য চোর এসে নেবেই বাকি, দামি বাসন কোসন নিতে পারে, তবে কাগজপত্র নিয়ে সে কি করবে, তাই না? হ্যাঁ, সে তো বটেই। যে জিনিস গলানো যায় না বা বিক্রি করা যায় না, সেই জিনিস চোরে হাত দেবে কেন? বেশ বিজ্ঞের মতো কথাটা বলল জনসন। শার্লক দেখলাম একভাবে বাইরের দিকে তাকিয়ে রয়েছে, তার মুখে চিন্তার ভাব স্পষ্ট। সে এবার মিস কিটি উইন্টারের দিকে তাকিয়ে বলল, আচ্ছা মিস উইন্টার, আপনি তাহলে কাল বিকেল 5টায় এখানে চলে আসুন। দেখছি আমি মিস ভায়োলেটের সঙ্গে আপনার একবার দেখা করানো যায় কিনা। আপনার সহযোগিতার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর হ্যাঁ, আমার ক্লায়েন্ট আর্থিকভাবেও আপনাকে... না মিস্টার হোমস, আমি টাকার জন্য আসিনি। যে পাকের শয়তানটা আমাকে নামিয়েছে, আমি শুধু ওকে সেই পাকে টেনে নামাতে চাই। সেটাই হবে আমার পুরস্কার। আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু না, বিশ্বাস করুন। যতদিন আপনি ওর পিছনে লেগে থাকবেন, আমি থাকবো আপনার সাথে। আপনার যা যা সাহায্য চাই আমি সব করব। সিনওয়েল জানে আমি কোথায় থাকি। আশা করি প্রয়োজন পড়লেই আমাকে খবর দিতে পারবেন। নিশ্চয়ই। শার্লকের সাথে আমার এরপর আবার দেখা হলো পরের দিন সন্ধেবেলা। স্ট্র্যান্ডের রেস্টুরেন্টে ডিনার করতে করতে কথা বলছিলাম আমরা। মিস ভায়োলেটের সাথে সাক্ষাৎকারের ফলাফল সম্পর্কে জানতে চাওয়ায় সে আমার কাঁধ ঝাঁকিয়ে বলল, দেখা করতে কোনো সমস্যাই হয়নি ওয়াটসন, কারণ বিয়ের ব্যাপারে বাবার মতামত সে অগ্রাহ্য করেছে বলে বাকি সব ব্যাপারে সে একেবারে বাধ্য মেয়ের মতন বাবার সব কথা শুনে। জেনারেল ফোন করে জানালেন ব্যবস্থা হয়ে গেছে। মিস উইন্টারও একদম ঠিক সময়ে এসেছিলেন। ওকে নিয়ে ঠিক 5:30টার সময় গাড়িতে করে পৌঁছে গেলাম 104 নম্বর বার্কলি স্কোয়ারে। বাড়িটা বেশ বড়, পুরনো কেল্লার মতো। একজন পরিচারক আমাদের নিয়ে গেল ওই হলুদ পর্দা ঝোলানো বসবার ঘরে। সেখানেই দেখা হলো ভায়োলেটের সঙ্গে। সংযত, ধীর স্থির, কিন্তু অনমনীয় এবং উদাসীন। ওয়াটসন, মেয়েটার বর্ণনা তোমার কাছে এইভাবে ঠিক ফুটিয়ে তুলতে পারবো না। আশা করছি আমাদের এই কেসের জবনিকা পতনের আগেই তোমার সঙ্গে ওর দেখা হবে। তখনই বুঝবে মেয়েটি সত্যি ভীষণ সুন্দরী। সেই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। এইরকম একজন জানোয়ার যে এমন মেয়েকে কী করে ফাঁদে ফেললো সেটাই শুধু ভেবে পাচ্ছি না। তবে হ্যাঁ, একটা কথা ঠিক যে বৈপরীত্যই পরস্পরকে আকর্ষণ করে। আমরা কেন গিয়েছি তা সে আগে থেকেই জানত। ব্যারন বিন্দুমাত্র সময় নষ্ট না করে তার মন আমার বিরুদ্ধে বিষিয়ে দিয়েছিল। তবে মনে হলো মিস উইন্টারকে দেখে সে একটু অবাক হয়েছে। সে আমাদের চেয়ারগুলো দেখিয়ে বসতে ইঙ্গিত করলো। বুঝলে ওয়াটসন, কোনোদিন যদি নিজেকে খুব মাথা মোটা মনে হয় তাহলে মিস ভায়োলেট মার্ভেলের সঙ্গে একবার দেখা করো। বোকা কাকে বলে ওকে দেখলে বোঝা যায়। যাই হোক, ঘটনায় ফিরি। আমাদের দেখে ঠান্ডা গলায় মিস ভায়োলেট বললেন, আপনার নাম আমি শুনেছি মিস্টার হোমস। আপনি এসেছেন আমার ফিয়ন্সে ব্যারেন গুনারের বিরুদ্ধে খারাপ কথা বলে তার চরিত্র হনন করতে, তাই তো? শুনুন, বাবা অনুরোধ করেছে বলেই আমি আপনার সঙ্গে দেখা করছি। তাই আগে থেকে আপনাকে সতর্ক করে দিচ্ছি। আপনি আপনার যা ইচ্ছা হয় বলতেই পারেন, তবে তাতে আমার মনের ওপর একটুও প্রভাব পড়বে না। এবার বলুন তো, আপনি ঠিক কী বলতে এত দূর থেকে এখানে এসেছেন? তার জন্য আমার খুব দুঃখ হলো ওয়াটসন। যদি সে আমার নিজের বোন হতো তাহলে আমি যেভাবে ভাবতাম তখনও তার জন্য আমার মনে ঠিক সেই একই অনুভূতি হলো। তুমি তো জানো আমি সাধারণত চিন্তাভাবনার জন্য হৃদয়ের থেকে মাথাকেই বেশি গুরুত্ব দিই। আমি তাকে অনেক বোঝালাম, এমনকি ব্যারনের সব কুকীর্তির কথাও তাকে বিস্তারিত বললাম, কিন্তু আমার এত কথাতেও তার মনের কোনো পরিবর্তন হলো না। কিছুক্ষণ চুপ করে থেকে শেষমেশ সে বলল, মিস্টার হোমস, আমি আপনার সব কথাই ধৈর্য ধরে শুনছি, তবে আপনাকে আমি এটুকু আশ্বাস দিতে পারি যে আপনার কোনো কথাতে আমার মনের কোনো পরিবর্তন হবে না। আমি জানি আমার হবু স্বামী ব্যারেন তার আগের জীবনের বহু তিক্ততা, ঘৃণা আর অকারণ নিন্দার শিকার হয়েছিল। অনেকেই সেই উৎসা আমাকে শুনিয়েছে। আর আপনি তো এসেছেন সবার শেষে। দেখুন, হতে পারে আপনি আমার ভালোই চাইছেন, কিন্তু আমি শুনেছি আপনি নাকি টাকা নিয়ে কাজ করেন। তাহলে তো টাকা নিয়ে যেমন ব্যারেনের বিরুদ্ধে কাজ করছেন, তেমনি টাকা পেলে হয়তো তার পক্ষেও কাজ করতে রাজি হতেন। শুনুন মিস্টার হোমস, আমি আপনাকে শেষবারের মতো স্পষ্ট করে বলতে চাই, আমি তাকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে। তাই সারা পৃথিবীর মতামতের দাম আমার কাছে তুচ্ছ। সেটা হয়তো আমার সাথে কথা বলে আপনি বুঝতে পেরেছেন। আর তার মহৎ চরিত্রে যদি কখনো কোনো দাগ লেগেও থাকে,
তবে জানবেন সেই দাগ মুছে তাকে প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনার জন্যই আমি তার জীবনে এসেছি। এই পর্যন্ত বলেই সে মিস উইন্টারের দিকে তাকিয়ে বলল। কিন্তু আমি বুঝতে পারছি না এই মেয়েটাকে। আমি উত্তর দেওয়ার আগেই মিস উইন্টার প্রায় ঝাঁপিয়ে পড়ল ভায়োলেটের উপর। বরফ আর আগুন মুখোমুখি কখনো দেখেছো ওয়াটসন? আমি দেখলাম সেই মুহূর্তে। আমি কে শুনবেন আপনি? আমি তার শেষ রক্ষিতা। যতগুলো মেয়েকে সে আজ পর্যন্ত লোভ দেখিয়ে ব্যবহার করে আবর্জনা স্তূপে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমি তাদেরই একজন। আপনাকেও ঠিক তাই করবে। তবে আপনার ক্ষেত্রে হয়তো সেই আবর্জনা স্তূপটাই হবে আপনার কবর, এবং সেটা ভালোই হবে। ব্যারেনের ছুঁড়ে দেওয়া উচ্ছিষ্ট হয়ে ভিজে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, অনেক। না না না, ভাববেন না আপনাকে ভালোবেসে কথাগুলো বলছি। আপনি বাঁচলেন কি মরলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, জাস্ট কিচ্ছু না। শুধু আমার সাথে ব্যারেন যা যা করেছে সেটা ফিরিয়ে দিতে চাইছি মাত্র। শুনে রাখুন, আপনি যেটা করতে চাইছেন সেটা করলে আপনার অবস্থা আমার থেকেও শোচনীয় হয়ে যাবে। সেই জন্যই বলছি এই কথাগুলো। দেখুন, এসব অবান্তর প্রসঙ্গ নিয়ে আমি আর আলোচনা করতে চাইছি না। যদি সেই সময় সে ভুলবশত কোনো পাপ করেও থাকে, তবে তার জন্য সে অনুতপ্ত। মিস্টার হোমস, বাবার কথা অনুযায়ী আমি আপনার সঙ্গে দেখা করতে রাজি হয়েছিলাম, কিন্তু এই মেয়েটির মিথ্যে আস্ফালন আমি আর সহ্য করতে পারছি না। এবার এসব প্লিজ শেষ হোক। মিথ্যে আস্ফালন? মিথ্যে? আমি আপনাকে এখানে দাঁড়িয়ে থেকে বলে গেলাম, আপনি একদিন বুঝবেন আপনি কি ভুল করেছেন, কিন্তু সেটা শুধরানোর সুযোগ পাবেন না, কথা দিলাম। চিৎকার করে মিস উইন্টার ছুটে যাচ্ছিল মিস ভায়োলেটের দিকে। আমি কোনো রকমের ওর হাতটা না ধরে ফেললে আজ একটা বাজে রকমের কেলেঙ্কারি হয়ে যেত ওয়াটসন। কোনো রকমে ওকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে তুললাম একটা গাড়িতে। কিন্তু সত্যি কথা বলতে কি, রাগ তো আমারও হচ্ছিল। আমরা এসেছিলাম মেয়েটাকে বাঁচাতে, কিন্তু তার নির্বিকার ভাব আর ঠান্ডা মেজাজ বড্ড বিরক্তিকর। কাজেই বুঝতেই পারছো এই পথে এগিয়ে আর লাভ হবে না। হ্যাঁ, তোমাকেও দরকার হতে পারে, কিন্তু বি রেডি। তবে এইবার আমাদের প্রতিপক্ষ হয়তো আমার উপর আঘাত হানবে, তবে এইবার আমিও তৈরি। দেখা যাক কি হয়। শার্লকের কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। আঘাত একটা এলো, তবে আমি বিশ্বাস করি এই আঘাতের পেছনে শুধুমাত্র ব্যারেন গ্রুনারই ছিল। দিন দুয়েক পরের ঘটনা। গ্র্যান্ড হোটেল আর চেরিং ক্রস স্টেশনের মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ঠিক পাশেই একজন খোড়া কাগজ বিক্রেতা সান্ধ্য পত্রিকা বিক্রি করছিল। হঠাৎ খবরের কাগজের দিকে চোখ পড়তেই বুকের মধ্যে শিহরণ খেলে গেল মুহূর্তে। খবরের হেডলাইনটা হলুদের ওপর কালো অক্ষরে ছাপা। হেডলাইনে লেখা, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ শার্লক হোমসকে খুনের চেষ্টা। কয়েক মুহূর্ত প্রায় পাথরের মতো দাঁড়িয়ে রইলাম সেখানে। হুঁশ ফিরতেই হকারের কাছ থেকে একটা কাগজ প্রায় ছিনিয়ে নিয়ে পড়তে শুরু করলাম সেটা। আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিখ্যাত বেসরকারি গোয়েন্দা মিস্টার শার্লক হোমস আজ সকালে একটি ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছেন এবং এখন তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার পুরো বিস্তারিত বিবরণ এখনও জানা যায়নি, তবে মনে করা হচ্ছে ঘটনাটি দুপুর 12টার দিকে রিজেন্ট স্ট্রিটে ক্যাফে রয়্যালের বাইরে ঘটেছে। দুজন লাঠিধারী লোক তাকে আচমকা আক্রমণ করে, তার মাথা এবং শরীরে মারাত্মক আঘাত করে। ডাক্তাররা তার চোটকে অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন। প্রথমে তাকে চেরিং ক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার জোড়াজুড়িতেই তাকে পরে বেকার স্ট্রিটে নিজের বাড়িতে পাঠানো হয়। শোনা যাচ্ছে আক্রমণকারীরা ভদ্রবেশে ছিল এবং জনতার ভিড়ের সুযোগ নিয়ে ক্যাফে রয়্যালের ভেতর দিয়ে পেছনের গ্লাস হাউস স্ট্রিট ধরে পালিয়ে যায়। যেহেতু শার্লক হোমসের কাজের কারণে বহু অপরাধী গোষ্ঠী তার উপর ক্ষুব্ধ, তাই নিশ্চিতভাবে বলা যায় যে আক্রমণকারীরা তাদের দলেরই সদস্য। খবরটা পড়ার পরেই একটা গাড়ি নিয়ে ছুটলাম বেকার স্ট্রিটের উদ্দেশ্যে।
গাড়ি থেকে নেমেই দেখলাম বাইরে দাঁড়িয়ে সুবিখ্যাত সার্জেন্ট লেজলি ওকশটের ব্রুহাম গাড়ি। হলঘরে দেখাও হলো ডাক্তারবাবুর সাথে। জিজ্ঞেস করলাম, হ্যালো ডক্টর, আমি ডক্টর ওয়াটসন। আচ্ছা, শার্লক এখন কেমন আছে? ওয়েল, এখন আর বিপদের কোনো আশঙ্কা নেই, তবে মাথায় দুটো বড় রকমের চোট লেগেছে, সেই জন্যেই কয়েকটা সেলাইয়ের দরকার হলো। মরফিন দিয়েছি, একটু রেস্টের প্রয়োজন। বলছিলাম, ওর সাথে কি একটু দেখা করা যেতে পারে? হ্যাঁ, মিনিট কয়েকের জন্য দেখা করতেই পারেন। থ্যাংক ইউ ডক্টর। অনুমতি পেয়েই সাথে সাথে শার্লকের ঘরে ঢুকলাম। ঘরটা প্রায় অন্ধকার। দেখলাম জানলার পর্দাটা নামানো, তারই ফাঁক দিয়ে সামান্য একটু রোদ তার ব্যান্ডেজ বাঁধা মাথায় এসে পড়েছে। ব্যান্ডেজের সাদা কাপড়ের ওপর রক্তের দাগ স্পষ্ট। সে জেগেই ছিল। আমাকে দেখে সে ভাঙা ভাঙা গলায় বলল, ওয়াটসন, এসো এসো, চিন্তা করো না, বুঝলে? আমাকে দেখে যতটা খারাপ মনে হচ্ছে ততটা খারাপ নয়, থ্যাংক গড। জানোই তো, লাঠি খেলায় আমিও কম যাই না। একজনের সব আঘাত আটকে প্রায় কাবু করেই ফেলেছিলাম, কিন্তু আরেকজনকে পারলাম না। এটা নিশ্চয়ই ওই শয়তানটার কাজ। কি করতে হবে তুমি শুধু বলো একবার, তারপর কি করে ওকে শায়েস্তা করতে হয় সেটা আমি দেখছি। নেই, না না ওয়াটসন, একদম না, ভুলেও ওই কাজ করো না। পুলিশ লোকগুলোকে গ্রেফতার না করলে আমরা সেখানে কিছুই করতে পারবো না। আমি নিশ্চিত তাদের পালাবার ব্যবস্থাটা আগে থেকেই চোখে ফেলা ছিল, বুঝলে? আচ্ছা, তুমি আমার প্ল্যানটা এবার মন দিয়ে শোনো। আমার আঘাতের ব্যাপারটা বেশ ফলাও করে প্রচার করতে হবে ওয়াটসন। আমার খোঁজ খবর নিতে ওরা তোমার কাছেই আসবে, তবে তুমি সব বাড়িয়ে বলবে, মানে যতটা খারাপ বলা যায় বলবে, বুঝলে? আর এটা তুমি ভালোই পারবে আমি জানি। কিন্তু ডক্টর লেজলি তো আসল ব্যাপার জানেন, উনি যদি বলে দেন? ওনাকে নিয়ে অসুবিধে নেই, সে দায়িত্ব আমার। আর হ্যাঁ, শেনওয়েলকে বলো মিস উইন্টারকে ওর ডেরা থেকে এক্ষুনি সরিয়ে নিয়ে যেতে। ওরা কিন্তু ওকে ছেড়ে দেবে না। এতক্ষণে ওরা হয়তো জেনেও গেছে যে মেয়েটা আমাকে সাহায্য করছে, সুতরাং ওর উপর আক্রমণ হবে। দেখো, এইভাবে আমাকে যারা খুন করার চেষ্টা করে তারা কোনোভাবেই ওকে ছেড়ে দেবে না। আজ রাতের মধ্যে মিস উইন্টারকে সরিয়ে ফেলা দরকার, বুঝলে? দেরি করো না ওয়াটসন, তুমি এখনই যাও। আচ্ছা, যাচ্ছি। আর কিছু করতে হবে? আপাতত আমার পাইপ আর তামাকটা একটু টেবিলে রেখে যাও প্লিজ। আর হ্যাঁ, রোজ সকালে একবার এসো, বুঝলে? কেসের ব্যাপারে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। আচ্ছা। সেই দিন রাতেই জনসনের সাথে মিস উইন্টারকে শহরতলির একটা নিরিবিলি অঞ্চলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম, এবং শার্লক আমায় ঠিক যা যা বলেছে সবটাই ওদের খুলে বললাম। এর পরের 6 দিন জনসাধারণকে জানানো হলো যে শার্লক হোমস প্রায় মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছে। জরুরি ভিত্তিতে সংবাদ বুলেটিন প্রকাশ করা হলো। সংবাদপত্রে ভয়ঙ্কর কিছু সংবাদও প্রকাশ করা হলো। তবে অনবরত বেকার স্ট্রিটে যাতায়াতের ফলে আমি বুঝতে পারলাম যে অবস্থা খুব একটা খারাপ নয়। তার শারীরিক সহ্যশক্তি ও মনের জোর এখানে অদ্ভুতভাবে কাজ করেছে। সে খুব দ্রুত সুস্থ হতে লাগলো। এমনকি বেশ কয়েকবার আমার সন্দেহ হলো যে যতটা তাড়াতাড়ি সেরে ওঠার ভান সে করছে, আসলে সে তার থেকেও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। আমার বন্ধু শার্লক হোমসের একটা অদ্ভুত স্বভাব আছে। নিজের মনে ঠিক কী চলছে কাউকে জানতে দেয় না, যার ফলে বেশ কিছু সময় নানা নাটকীয় ঘটনার মুখোমুখি হতে হয়েছে আমাদের। কিন্তু ঘুণাক্ষরেও আমাকে সে বুঝতে দেয়নি ঠিক কী হতে চলেছে। তার সব থেকে কাছে থাকতাম আমি, কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে মনে হতো যেন দূরত্ব আমাদের মধ্যে অনেকটাই। 7 দিনের দিন সেলাই কাটা হলো।
কিন্তু খবরের কাগজে বড় বড় হেডলাইনে বেরোলো, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ শার্লক হোমস মৃগী রোগে আক্রান্ত। আর সেই দিনই আরেকটা খবর বেরোলো, অসুস্থ থাকা সত্ত্বেও সেটা ওকে না জানিয়ে পারলাম না। রুইডি ডানিয়া নামে যে জাহাজটা শুক্রবার লিভারপুল থেকে ছাড়বে, সেই জাহাজেই ব্যারেন অ্যাডেলবার্ট গ্রুনার্ড আমেরিকা রওনা হচ্ছে। মিস ভায়োলেট দ্য মার্ভেলের সাথে বিয়ের আগে কিছু আর্থিক কাজকর্ম সেরে নিতেই সে যাচ্ছে, আরও ইত্যাদি ইত্যাদি খবরাখবর। খুব নিষ্পৃহভাবে খবরটা শুনলেও ওর মুখ দেখে এতটুকু বুঝতে অসুবিধে হচ্ছিল না যে খবরটা ওকে একটা জোরালো ধাক্কা দিয়েছে। সে প্রায় চেঁচিয়ে উঠল, ওয়াটসন, শুক্রবার হাতে আর 3টে মোটে দিন। ও সুযোগ বুঝে পালিয়ে বাঁচতে চাইছে। না 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 না, ওকে পালাতে দেওয়া যাবে না, কিছুতেই না। ওয়াটসন শোনো, এবার তোমাকে একটা কাজ করে দিতে হবে। আরে আমি তো সেই জন্যই আছি, তুমি শুধু বলো কি করতে হবে। বেশ, তাহলে এক কাজ করো, আগামী 24 ঘন্টা তুমি চীনা বাসনপত্র নিয়ে ভালো করে পড়াশোনা করো। এর বেশি শার্লক আর একটা কথাও বলল না। আমিও জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি সঠিক সময় না আসা পর্যন্ত শার্লককে এই বিষয়ে জিজ্ঞেস করে বিশেষ কোনো লাভ হবে না। কিন্তু ওর ঘর থেকে বেরিয়ে বেকার স্ট্রিট দিয়ে হাঁটার সময় আমার মাথায় ঘুরছিল ওর ওই অদ্ভুত আদেশটা আমি পালন করব কি করে। শেষ পর্যন্ত এটা ওটা ভাবতে ভাবতে চলে গেলাম লন্ডন লাইব্রেরিতে। সেখানকার লাইব্রেরিয়ান ক্লোম্যাক্স আমার বন্ধু। ওর সাথে আলোচনা করেই বেশ কিছু মোটা মোটা বই নিয়ে বাড়ি ফিরলাম। দুপুরে সামান্য বিশ্রামের পর সেই দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এবং পরের দিন সকালেও প্রায় একটানা পড়ে গেলাম বইয়ের পর বই। চীনা বাসনপত্র সম্বন্ধে বিবিধ জ্ঞান অর্জন করলাম। সারাদিন ধরে যে কত মানুষের নাম মুখস্থ করে গেলাম তার কোনো হিসেব নেই। হিয়ংও, আংলো, তাংইং, সান আর ওয়াংদের আশ্চর্য গৌরবময় কীর্তিকলাপ মাস তারিখ সমেত মুখস্থ করে পরের দিন সন্ধে নাগাদ বেকার স্ট্রিটে পৌঁছালাম। দেখলাম মাথায় বিরাট একটা ব্যান্ডেজ বাঁধা অবস্থায় গালে হাত দিয়ে আর্মচেয়ারে বসে রয়েছে শার্লক হোমস। বললাম, বলছি, খবরের কাগজ পড়ে কিন্তু লোকে এটাই জানে যে তুমি মরতে বসেছ। সেটাই তো জানাতে চেয়েছি পার্সন। তারপর চীনা বাসনপত্র নিয়ে পড়াশোনা করলে? হ্যাঁ, চেষ্টা করেছি। গুড। এ বিষয়ে কথাবার্তা বলতে পারবে তো? হ্যাঁ, পারবো বলেই তো মনে হচ্ছে, দেখা যাক। তাহলে ওই মেন্টাল পিস থেকে কৌটোটা একটু পেড়ে দাও। দিলাম। সেটার ঢাকনা খুলে সূক্ষ্ম মসলিনে মোড়া একটা জিনিস সে বার করল। মোড়ক খুলতেই দেখলাম একটা ভীষণ সুন্দর লাল নীল রঙের প্লেট। শার্লক বলল, খুব সাবধানে এটা নাড়াচাড়া করবে পারছেন। মিং রাজবংশের আসল এক্সেল পটরি এটা। সৃষ্টির হাত দিয়ে এর থেকে সুন্দর জিনিস সম্ভবত আজ অব্দি তৈরি হয়নি। এমনকি পিকিংয়ের রাজপ্রাসাদের বাইরে পুরো সেটটা আজ অব্দি বেরিয়েছে কিনা সন্দেহ। তা ভালো, কিন্তু এটা নিয়ে আমি কি করব? শার্লক একটা কার্ড আমার হাতে দিল। তাতে লেখা ডক্টর হিল বার্টন, 369 হাফ মুন স্ট্রিট। ওয়াটসন, আজ সন্ধ্যার জন্য এটাই তোমার নাম। তুমি ব্যারন গ্রুনারের সঙ্গে দেখা করবে। আমি তার রোজকার কাজকর্ম সম্পর্কে কিছুটা জানি। সম্ভবত 8:30 নাগাদ সে ফাঁকাই থাকবে। আগে থেকেই তাকে একটা চিঠিতে জানিয়ে দেওয়া হবে যে তুমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছ। সেখানে গিয়ে তুমি বলবে মিং রাজবংশের এক অনন্য চীনামাটির সেট তুমি তার জন্য এনেছ। তুমি ডাক্তার হিসেবেও নিজের পরিচয় দিতে পারো, কারণ সে চরিত্রে তোমার সুবিধেই হবে। শুধু এটা মনে রাখবে তুমি একজন সংগ্রাহক এবং এই সেটটা তোমার হাতে এসেছে। ব্যারেন এই বিষয়ে আগ্রহী বলে শুনেছ, আর সঠিক দাম পেলে বিক্রি করতে তোমার কোনো আপত্তি নেই। কিন্তু কত দামে বেচবো? কত দামে? বাহ, দারুণ প্রশ্ন করেছো বলছেন। নিজের জিনিসের নাম না জানা থাকলে তো বোকা বনে যাবে। আমি অবশ্যই প্লেটটা জোগাড় করেছি স্যার জেমসের কাছ থেকে।
তিনি পেয়েছেন তার ক্লায়েন্টের কাছ থেকে। যদি বলো সারা পৃথিবীতে এর মতন জিনিস আর একটাও পাবে না, তাহলে সেটা খুব একটা বাড়াবাড়ি হবে না। তাহলে বলবো এই প্লেটটার দাম কোনো একজন এক্সপার্টকে দেখিয়ে ঠিক করলেই ভালো হয়। আই থিঙ্ক সেটাই বেটার। এক্সেলেন্ট ওয়াটসন, আজ তো তুমি দেখছি একদম আলাদাই ফর্মে। এক কাজ করো, তুমি বরং এক্সপোর্ট হিসেবে সুদবি বা খ্রিস্টির নাম করবে। এমন ভাব করবে যেন তোমার জিনিস বলেই তুমি নিজের দামটা বলতে চাইছো না। কিন্তু লোকটা যদি দেখাই না করে? দেখাও করবেই। চীনা বাসন সংগ্রহ করার বাতিকটার বড্ড বেশি ওয়াটসন। বসো, চিঠির বক্তব্যটা বলছি, তুমি বরং লিখে নাও। আর শোনো, উত্তরের অপেক্ষা করবে না, তুমি শুধু জানাবে যে তুমি যাচ্ছ এবং কেন যাচ্ছ। বুঝেছ? একটা চমৎকার চিঠি লেখা হলো, সংক্ষিপ্ত, কিন্তু একজন কিউরিও কালেক্টরের কৌতূহল বাড়িয়ে তোলার জন্য সেই চিঠি যথেষ্ট। একজন লোক মারফত সেই চিঠি পাঠিয়ে দেওয়া হলো। তারপর সেই দিন সন্ধেবেলা ওই চীনা প্লেট আর ডক্টর হিলবার্টনের কার্ড পকেটে নিয়ে বেরিয়ে পড়লাম। চমৎকার বাড়ি আর বাগান দেখেই বোঝা গেল ব্যারেন গ্রুনার সত্যি ভীষণ বিত্তবান মানুষ। একটা আঁকা বাঁকা লম্বা পথ, নানা মূর্তি দিয়ে সাজানো, সেটা বিশাল শান বাঁধানো একটা জায়গায় এসে শেষ হয়েছে। পথের দুপাশে সারি সারি নানান দুর্লভ প্রজাতির গাছ। বাড়িটা নিচু হলেও বেশ লম্বাটে, প্রত্যেকটি কোণে গম্বুজ বসানো। চারপাশটা ঘুরে দেখছি, ঠিক সেই সময় এক খানসামা আমাকে ভেতরে ডেকে নিয়ে গেল এবং এক পরিচারকের হাতে আমাকে তুলে দিল। সেই পরিচারক আমাকে হাজির করল ব্যারেনের সামনে। দুটো জানলার মাঝখানে রাখা একটা কাবার্ডের সামনে সে দাঁড়িয়েছিল। কাঁচের মধ্যে থেকে তার চীনেমাটির কিছু সংগ্রহ উকি দিচ্ছে। আমি ঘরে ঢুকতেই সে আমার দিকে ফিরে তাকালো, হাতে একটা বাদামি রঙের ফুলদানি। বসুন ডক্টর, বসুন। আমি আমার কালেকশনের জিনিসগুলো একটু নেড়েচেড়ে দেখছিলাম আর ভাবছিলাম যে নতুন কিছু যোগ করার আছে কিনা। এই যে এটা দেখুন, 7ম শতাব্দীর তাং যুগের স্পেসিমেন। আশা করি এটি আপনার ভালো লাগবে। আমি জোর দিয়ে বলতে পারি এর থেকে সূক্ষ্ম কারুকার্য আপনি কখনো কোথাও দেখেননি। বাই দ্য ওয়ে, মিংয়ের প্লেটটা আপনি এনেছেন তো? হ্যাঁ, এই যে। সযত্নে মোড়ক খুলে আমি তার দিকে এগিয়ে দিলাম প্লেটটা। অন্ধকার হয়ে এসেছিল। ব্যারেন তার ডেস্কে বসে একটা ল্যাম্প টেনে নিয়ে খুব মনোযোগ দিয়ে জিনিসটা দেখতে লাগলো। আর সেই সুযোগে ল্যাম্পের হলুদ আলোয় আমি ওর মুখটা স্পষ্ট দেখলাম। লোকটা সত্যি সুদর্শন। সারা ইউরোপে তার রূপের যে খ্যাতি রয়েছে তা নেহাত মিথ্যে নয়। তার ঠোঁট পাতলা, চুল ও গোপ কুচকুচে কালো, শান্ত কণ্ঠস্বর, কথাবার্তা মার্জিত। প্রথমে মনে হয়েছিল ওর বয়স 30, পরে জেনেছিলাম 42। দারুণ দারুণ, অসাধারণ। আচ্ছা, আপনি বলছেন আরও 6টা প্লেটের একটা সেট আছে আপনার কাছে, কিন্তু এরকম একটা আশ্চর্য জিনিসের কথা আমি আগে কেন শুনিনি? সেটা ভাবতেই তো আমার অবাক লাগছে ডক্টর। আমি যতদূর জানি এই জিনিস একটাই আছে গোটা ইংল্যান্ডে, কিন্তু সে তো বাজারে আসার কথা নয়। ইনফ্যাক্ট এতগুলো যে পাওয়া যাচ্ছে সেটাও তো আগে কখনো শুনিনি। আচ্ছা আচ্ছা ডক্টর বার্টন, কিছু মনে করবেন, একটা কথা জিজ্ঞেস করছি। এই জিনিস আপনি কোথায় পেলেন? কোথায় পেয়েছি সেটা জেনে আপনি কি করবেন? জিনিসটা যে আসল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর তাছাড়া প্রয়োজন হলে দামের ব্যাপারে এক্সপার্ট দিয়ে যাচাইও করে নিতে পারেন। ভেরি মিস্টেরিয়াস। দেখুন, এত দামি জিনিস কেনার সময় আমাকে সব রকম বিষয় মাথায় রাখতে হয়, আর সেই কারণেই প্রশ্নগুলো আসছে। জিনিসটা যে আসল সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা আপনার বিক্রি করার অধিকার আছে কিনা সেটাও তো জানা দরকার। যদি পরে অন্য কেউ দাবি করে এটা, সেক্ষেত্রে আমি গ্যারেন্টি দিচ্ছি আর কেউ এসে এই জিনিসটাকে নিজের বলে দাবি করবে না। ওয়েল, তা কী ধরনের গ্যারেন্টি? ব্যাংকের গ্যারেন্টি। দ্যাটস গ্রেট। কিন্তু ডক্টর, পুরো বিষয়টা আমার কাছে কেমন যেন অস্বাভাবিক বলে মনে হচ্ছে। দেখুন, আপনি কিনবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার,
শুনলাম আপনি এই শিল্পের একজন সমজদার, তাই প্রথমে আপনার কাছে এলাম। আপনি না নিলে অন্য জায়গায় যেতেও আমার কোনো অসুবিধে নেই। আমি এ বিষয়ে সমজদার সেটা আপনাকে কে বলল? একটা বই লিখেছেন তো এই বিষয়ে? আপনি সে বই পড়েছেন? না। সে কি? আপনি একজন শিল্প সংগ্রাহক, আপনার সংগ্রহে এত দামি একটা জিনিস আছে, অথচ আপনি যে বই পড়লে এই জিনিসের আসল মূল্য বুঝতে পারতেন সে বই উল্টেও দেখেননি, অথচ আমার কাছে বিক্রি করতে চলে এসেছেন। না মানে বিষয়টা ঠিক তা নয়। আসলে ডাক্তারি প্রফেশন তো বুঝতেই পারছেন, রোগীর সাথে দিনের অর্ধেকটা সময় কেটে যায়, তাই আর পড়া হয়ে ওঠেনি। ওটা কোনো কাজের কথা নয়। শখের খাতিরে মানুষ সবই করতে পারে। আর তাছাড়া আপনি চিঠিতে লিখেছেন যে আপনি একজন শিল্প সন্ধানী। হ্যাঁ। বেশ, আপনাকে তাহলে কয়েকটা প্রশ্ন করি। দেখুন ডক্টর, আপনি যদি সত্যি শিল্প সংগ্রাহক হন, সেক্ষেত্রে আপনি এই শিল্পের বিষয়ে কতটা জানেন সেটা একটু বুঝে নেওয়া প্রয়োজন। আচ্ছা বলুন তো, সম্রাট সমু সম্বন্ধে আপনি কি জানেন? নারা শোষণের সঙ্গে তার কি সম্পর্ক? মানে ওই তো, আরে সে কি, এতেই ঘাবড়ে গেলেন? আচ্ছা বেশ, বলুন উত্তরের উই রাজবংশ সম্পর্কে আপনি কি জানেন? চীনা বাসনপত্রের সঙ্গে তাদের কি সম্পর্ক বলতে পারবেন? অনেক হয়েছে, আর না। শুনুন, আমি এখানে এসেছি আপনার উপকার করতে, ছাত্র হিসাবে কোনো পরীক্ষা দিতে আসিনি। হ্যাঁ, হতে পারে এই ব্যাপারে আমার জ্ঞান আপনার থেকে অনেকটাই কম, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু যেরকম অপমানজনক ভঙ্গিতে আপনি প্রশ্নগুলো করছেন তাতে কোনো জবাবই আমি দেব না। স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল ব্যারেন। তারপর হঠাৎ তার চোখ দুটো যেন জ্বলে উঠল, তার বাঁকানো ঠোঁটের ফাঁক দিয়ে দাঁতগুলো বেরিয়ে এলো। আপনার মতলবটা কি? গুপ্তচর বৃত্তি? নিশ্চয়ই ওই শার্লক হোমস আপনাকে পাঠিয়েছে, তাই না? নিজে মরতে বসেছে আর এখন স্পাই পাঠিয়ে আমার সঙ্গে চালাকি হচ্ছে। তুই বিনা অনুমতিতে আমার বাড়িতে ঢুকেছিস, তোকে আমি ছাড়বো না। বলেই লাফিয়ে উঠল গ্রুনার। আমি কয়েক পা পিছিয়ে গেলাম। বুঝতেই পারছিলাম আমার ওপর একটা আক্রমণ আসতে চলেছে, তাই সেটার জন্য মনে মনে প্রস্তুত হচ্ছিলাম। মনে হয় প্রথম থেকেই ও আমাকে সন্দেহ করেছিল, সেই কারণেই এত খুঁটিয়ে জেরা করছিল আমাকে। সম্ভবত তখনই ও বুঝতে পেরেছে আমি মিথ্যে বলছি। পাশের সাইড ড্রয়ারে পাগলের মতো কিছু একটা খুঁজছিল ব্যারেন। কোথায় গেল? কিন্তু তারপরেই হঠাৎ কিছু একটা ওর কানে এলো, আর তখনই সে অস্ফুট শব্দে চেঁচিয়ে উঠল, না না না! সে দ্রুত ছুটে গেল পেছনের ঘরে। চোখের নিমেষে আমিও গেলাম ওর পেছন পেছন। কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে যে দৃশ্য দেখলাম সেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। দেখলাম বাগানের দিকের জানলাটা হাট করে খোলা, আর তার ঠিক পাশেই রক্তাক্ত ব্যান্ডেজ মাথায় দাঁড়িয়ে রয়েছে স্বয়ং শার্লক হোমস। পরক্ষণেই সে জানলার ফাঁক দিয়ে বাগানের দিকে এক লাফ দিল। বাইরের লরেল গাছের ঝোপে ওর পড়ে যাওয়ার আওয়াজ কানে এলো। রাগে গর্জে উঠে ব্যারেন গ্রুনারও ধেয়ে গেল খোলা জানলার দিকে। আর ঠিক তখনই ঘটল আরেকটা ঘটনা। চোখের পলক ফেলার আগেই আমি দেখলাম একটা মহিলার হাত বেরিয়ে এলো বাইরের পাতার আড়াল থেকে। আর ঠিক সেই মুহূর্তেই ব্যারেন প্রায় চিৎকার করে উঠল। এমন ভয়ঙ্কর বিভৎস সেই চিৎকার আমার বহুদিন মনে থাকবে। চিৎকার করতে করতে যন্ত্রণায় দু হাতে নিজের মুখ খামচে ধরে পাগলের মতো সারা ঘর ঘুরে ঘুরে দেওয়ালে মাথা ঠুকতে লাগলো ব্যারেন গ্রুনার। তার এমন রূপ স্বপ্নেও কল্পনা করা যায় না। পাশের টেবিল থেকে একটা কাচের পাত্র নিয়ে দৌড়ে গেলাম তার দিকে। ততক্ষণে দুজন চাকর ছুটে এসেছে সেই ঘরে। ল্যাম্পের আলোটা ব্যারেনের মুখের কাছে ধরতেই দেখতে পেলাম তীব্র অ্যাসিডে
তার মুখ প্রায় পুড়ে গিয়েছে, কান ও থুতনির কাছ থেকে তখনও অ্যাসিড গড়িয়ে পড়ছে। একটা চোখ এর মধ্যেই সাদা হয়ে গেছে, অন্য চোখটা লাল। একটু আগেই ব্যারেনের রূপের যে প্রশংসা আমি করেছি, সেই মুখ এখন বীভৎস কুৎসিত। সেই মুখ দেখে মনে হচ্ছে যেন একটা ভালো ছবির ওপর স্পঞ্জ বুলিয়ে কেউ ছবিটা নষ্ট করে দিয়েছে। এটা এটা ওই শয়তান কিটি উইন্টারের কাজ, জঘন্য নরকের কীট। আমার সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। ছাড়বো না, কাউকে ছাড়বো না। চল, কাউকে ছাড়বো না। হালকা তেল দিয়ে আমি তার মুখটা যতটা সম্ভব পরিষ্কার করে দিলাম। পোড়া জায়গাগুলোর ওপর তুলো চেপে দিলাম, সাথে মরফিন ইঞ্জেকশন। এই আকস্মিক আঘাতের জন্যই হয়তো আমার ওপর থেকে তার সব সন্দেহ দূর হয়ে গেল। সে শক্ত করে এমনভাবে আমার হাত চেপে ধরে আমার দিকে তাকিয়ে রইল, যেন এই মরা মাছের মতো চোখ সারিয়ে তোলার ক্ষমতা একমাত্র আমার কাছেই রয়েছে। বলতে কোনো বাধা নেই, তার আসল সত্য যদি আমি না জানতাম, তাহলে হয়তো ওর কষ্ট দেখে আমি সেদিন কেঁদেই ফেলতাম। জ্বলন্ত হাত দিয়ে সে যেভাবে আমাকে চেপে ধরেছিল, সেটা আমার একেবারেই ভালো লাগছিল না। ওর বাড়ির ডাক্তার ও একজন বিশেষজ্ঞ আসতেই আমি ছাড়া পেলাম। একজন পুলিশ ইন্সপেক্টরও এলেন কিছুক্ষণের মধ্যেই। তাকে আমার আসল কার্ডটা দিলাম। সেটা না দিলে অবশ্য বোকামি হতো, কারণ স্কটল্যান্ড ইয়ার্ডের লোকেরা শার্লকের সাথে সাথে এখন আমাকেও খুব ভালো করেই চেনে। আমার এই ছদ্মনাম বা ছদ্ম পরিচয় কোনোটাই ওদের কাছে ধোপে টিকত না। অবশেষে সেখান থেকে বেরিয়ে প্রায় 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বেকার স্ট্রিটে। শার্লক তার নিজের চেয়ারেই বসেছিল। তাকে খুবই ক্লান্ত এবং ফ্যাকাশে দেখাচ্ছিল। পুরনো আঘাত তো ছিলই, তার উপর সন্ধ্যের সেই ঘটনা তার নার্ভের উপরেও বেশ প্রভাব ফেলেছে। আমার মুখে সে শুনল কি ভয়ানকভাবে পাল্টে গিয়েছে ব্যারনের মুখের আদল। পাপের পরিণাম ওয়াটসন, পাপের পরিণাম। এরকমই কিছু একটা হওয়ার কথা ছিল। গড নোস আর ঠিক কী পরিণাম অপেক্ষা করছে ওর জন্য। টেবিল থেকে একটা বই তুলে নিয়ে সে বলল, এই সেই বই ওয়াটসন, যেটার কথা মিস উইন্টার বলেছিলেন। এতেও যদি বিয়ে না ভাঙে তাহলে আর কিছুতেই ভাঙবে না। তবে আমার বিশ্বাস বিয়েটা এবার ভাঙবেই, ভাঙতে বাধ্য। যে মেয়ের মধ্যে এতটুকু আত্মসম্মানবোধ আছে, সে কিছুতেই এই জিনিস সহ্য করতে পারবে না। এটাই কি ব্যারনের সেই গোপন ডায়েরি? হ্যাঁ ওয়াটসন, এখানেই ব্যারেন তার সমস্ত কুকীর্তির কথা বড় বড় করে লিখে রেখেছে। মিস উইন্টারের কাছে ডায়েরিটার কথা শুনেই বুঝেছিলাম যে এর থেকে মোক্ষম অস্ত্র আর কিচ্ছু হতে পারে না। কি করব সেটা ভেবেও নিয়েছিলাম, কারণ মেয়েটা আমার এই পরিকল্পনা ফাঁস করে দিলে বিপদ হতো। তবে সুযোগ করে দিল ব্যারনের লোকেরাই। আমাকে মেরে একেবারে শয্যাশায়ী করে দিল। তাতে অবশ্য ভালোই হলো, কারণ তারপরেই ব্যারন ভেবে নিল যে আমি শয্যাশায়ী, কাজেই আমার উপর নজর রাখার আর কোনো প্রয়োজন নেই। আমিও সুযোগের অপেক্ষায় ছিলাম ওয়াটসন। আরও কয়েকদিন অপেক্ষা করতাম হয়তো, কিন্তু শয়তানটা আমেরিকা চলে যাচ্ছে শুনে আর দেরি করতে পারলাম না। এরকম একটা মূল্যবান জিনিস ফেলে রেখে যাওয়ার পাত্র সে নয়। তাই ঠিক করলাম এইবার কাজে নামতে হবে। দেখো, রাত্রে চুরি করা অসম্ভব, কারণ সে হয়তো সতর্কতামূলক সব ব্যবস্থাই নিয়ে রেখেছে। একমাত্র যদি শিওর হতে পারি যে অন্য কোনো কাজে ব্যস্ত আছে, তাহলেই সন্ধ্যের পরে ডায়েরিটা হাতানো সম্ভব। আর এইখানেই আবির্ভাব হলেন আমাদের ডক্টর ওয়াটসন, সঙ্গে মিং রাজত্বকালের নীল প্লেট। তোমাকে চাইনিজ পটারি সম্পর্কে ওয়াকিবহাল করিয়ে ভুয়ো পরিচয় দিয়ে পাঠিয়ে দিলাম ব্যারেনের কাছে। সবই তৈরি ছিল, শুধু ব্যাপার হলো ডায়েরিটা কোথায় রাখে সেটা আমি জানতাম না। এদিকে হাতের সময় কম, কারণ মাত্র 1 দিনের পড়াশোনায় ব্যারেনের মতন একজন এক্সপার্টের সঙ্গে তুমি বেশিক্ষণ যে চীনামাটির জিনিস নিয়ে কথা বলতে পারবে না সেটা আমি জানতাম। চেষ্টা করতে হবে ওইটুকু সময়ই ডায়েরিটা উদ্ধার করার। কাজেই এ ব্যাপারে মিস উইন্টারই একমাত্র সাহায্য করতে পারবেন। সেই ভেবে ওকেও সঙ্গে নিলাম। তবে উনি যে ভেতরে ভেতরে নিজের কাজ সারাতেও যাচ্ছেন, সেটা তখনও বুঝতে পারিনি। আচ্ছা, ব্যারেন কিন্তু বুঝতে পেরে গিয়েছিল যে তুমি আমাকে পাঠিয়েছিলে। সেটা আমারও ভয় ছিল।
খুব চালাক লোক, প্রচণ্ড বুদ্ধি ধরে। যাই হোক, ডায়েরিটা খুঁজে বের করে পকেটে ঢোকানোর সময়টুকুই শুধু দিয়েছিলে তুমি। আর একটু সময় যদি ওকে আটকে রাখতে পারতে তাহলে ওর অলক্ষ্যে ওটা নিয়ে পালানো যেত। আর কি করার। হঠাৎ সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। শার্লক বলল, ওয়াটসন, দরজাটা একটু খুলে দিও তো। স্যার জেমস এলেন বোধহয়। আসতে পারি? আরে এই যে স্যার জেমস, আসুন আসুন আসুন, বসুন। খবর আগেই পাঠানো হয়েছিল। স্যার জেমস শার্লকের মুখে মন দিয়ে সমস্ত ঘটনা শুনলেন। তারপর উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, থ্যাংক ইউ মিস্টার হোমস, থ্যাংক ইউ সো মাচ। আপনি অভাবনীয় কাজ করেছেন। ডক্টর ওয়াটসন যেরকম বললেন, ওর যদি সেই রকমই ভয়ঙ্কর মুখের চেহারা হয়ে থাকে তাহলে এই ডায়েরি না দেখলেও বিয়েটা ভেঙে যাবে। আশা করি ডায়েরির আর কোনো প্রয়োজনই হবে না। আপনার ধারণা ভুল স্যার জেমস। মিস মার্ভেলের মতো মেয়েরা বাহ্যিক সৌন্দর্য দেখে না, বরং এরপর এই শারীরিক অবস্থা দেখে মায়া দয়ায় আরও বেশি ভালোবেসে ফেলবে ব্যারেনকে। সুতরাং শারীরিক নয়, চারিত্রিক দোষটাই মিস মার্ভেলের সামনে তুলে ধরতে হবে। আর এটা শুধুমাত্র এই ডায়েরিটাই পারবে। এই ডায়েরি ব্যারেনের নিজের হাতের লেখা, সুতরাং বিশ্বাস তাকে করতেই হবে। স্যার জেমস আনন্দে আত্মহারা হয়ে ব্যারেনের ডায়েরি আর সেই মূল্যবান প্লেট দুটোই নিয়ে গেলেন। আমারও বাড়ি যাওয়ার সময় হয়েছে বলে তার সাথেই নেমে এলাম। নিচে দাঁড়িয়ে থাকা ব্রুহাম গাড়িতে লাফিয়ে উঠে পড়লেন স্যার জেমস। ওভারকোট দিয়ে গাড়ির প্যানেলের ওপরে থাকা পারিবারিক বর্ণচিহ্ন চাপা দিতে গেলেন বটে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হলো না। সাথে সাথে দৌড়ে গেলাম শার্লকের ঘরে। ভীষণ উত্তেজিত হয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, শার্লক, শার্লক, তোমার আসল মক্কেলের নাম জানা গেছে। মাই ডিয়ার ওয়াটসন, ইনি একজন সাহসী ভদ্রলোক। আমাদের কাছে কি এই পরিচয়টুকুই যথেষ্ট নয়? উনি যখন নিজের পরিচয় জনসমক্ষে আনতে রাজি নন, তখন আমাদেরও উচিত এই সিদ্ধান্তকে সম্মান করা, তাই না? বেকার স্ট্রিট থেকে বেরিয়ে এলাম। পরে কিভাবে ডায়েরিটাকে বিয়ে ভাঙার কাজে ব্যবহার করা হলো তা আমি জানি না। 3 দিন পরে দ্য মর্নিং পোস্ট পত্রিকায় একটা খবর প্রকাশিত হলো। তাতে বলা হলো ব্যারেন গ্রুনারের সাথে মিস ভায়োলেটের বিয়ে ভেঙে গেছে। তার সাথে বের হলো আরও একটা খবর, ব্যারেনের মুখে অ্যাসিড ছুঁড়ে মারার অপরাধে মিস কিটি উইন্টারকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু বিচার চলাকালীন এমন কিছু ভয়ঙ্কর ঘটনার কথা ফাঁস হলো যে মানবতার খাতিরে খুব ন্যূনতম শাস্তি দিয়েই ছেড়ে দেওয়া হলো মিস উইন্টারকে। ডায়েরি চুরির কেসে শার্লকের বিরুদ্ধেও অভিযোগ করা হলো, কিন্তু উদ্দেশ্য যখন সঠিক আর মক্কেল যখন একজন প্রভাবশালী বিত্তবান মানুষ, তখন কঠোর ব্রিটিশ আইনকেও মানবিক ও নমনীয় হতে হয়। মোট কথা, আজ অবধি আমার বন্ধু শার্লক হোমসকে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনার মিস না হয়। আবার দেখা হবে পরের সপ্তাহে কোনো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।